ও তো আরেকটার সাথে ভাই কিছু করে বসেনি। প্যারানাইট্রোফেনল সেখানে দেখ ইন্টারফর্ম করে একটা স্ট্রং নেটওয়ার্ক বানিয়ে রেখেছে। তাহলে তুই বলতো অর্থনাইট্রোফেনল নাকি প্যারানাইট্রোফেনল, কার মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি হবে? প্যারানাইট্রোফেনল, এক্স্যাক্টলি। তার কারণ কি, প্যারানাইট্রোফেনলের ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের জন্য ওর নেটওয়ার্ক অনেক স্ট্রং। তাহলে ভাঙতে গেলে ভাই তোকে অনেক বেশি হিট দিতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কার বেশি হয়? প্যারানাইট্রোফেনল গ্রেটার দ্যান অর্থনাইট্রোফেনল। তাহলে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট কার বেশি হচ্ছে? প্যারানাইট্রোফেনল। প্যারা গ্রেটার দ্যান অর্থ এই কেসটাতে, প্যারানাইট্রোফেনল গ্রেটার দ্যান অর্থনাইট্রোফেনল। হয়ে গেছে, বোঝা গেছে? চল, বুঝতে পেরেছিস তুই। তাহলে প্যারা হচ্ছে আমার কার থেকে বেশি হবে? অর্থর থেকে বেশি হবে। এই যে যেটা পড়লাম এটা তোর ক্লাস 12-এও আছে। কোন চ্যাপ্টার আছে লিখে রাখতে পারিস? ক্লাস 12 অ্যালকোহল ফেনল ইথার। ক্লাস 12 অ্যালকোহল ফেনল ইথার। ক্লাস 12-এর অ্যালকোহল ফেনল ইথার। ঠিক আছে, চল লেখ পরেরটা। লেখ, তোকে সিমিলার আরো একটা কোশ্চেন দিচ্ছি, একই ধরনের সিস্টেম। ধর আমার কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, লেখ। বাদিকে একটা ছবি আঁকছি। এটার যেন কি নাম ছিল? এটা যেটা বোর্ডে আঁকা আছে এখন, সবুজটাকে তুই ইগনোর কর। এটার নাম কি? ফেনল। এর সাথে অর্থবিশন আমি লাগালাম COOH। COOH মানে কোন ফাংশনাল গ্রুপ জানো? কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড। এই একটা আমি মলিকুল আঁকলাম। ঠিক আছে, এই মলিকুলটা তুই আঁকলি খাতার মধ্যে, এই মলিকুলটার আঁকলাম খাতার মধ্যে। ঠিক আছে, এই যে মলিকুলটা আঁকলাম ফেনলের রেসপেক্টে অর্থবিশন একটা COOH লাগালাম, COOH। ঠিক আছে, সি ডাবল বন্ড OH বলিনি, COOH লাগিয়েছি। ফেনল রেসপেক্টে অর্থবিশন একটা কার্বক্সিলিক অ্যাসিড লাগালাম। এই মলিকুলটার নাম আছে, নামটা লেখ স্যালিসাইলিক অ্যাসিড। SALICYLIC স্পেস অ্যাসিড। SALICYLIC স্পেস অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, দেখ স্যালিসাইলিক অ্যাসিড মলিকুলে এখানেও সেই একই গল্প ভাই। এখানেও দেখ আমার দেখ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডটা আছে। কেন? এই অক্সিজেনের মাথায় ভাই লোন পেয়ার আছে, এই অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। দেখ এরা আমার কি করছে, একটা সুন্দর এই দেখ একটা 6 মেম্বার রিং টাইপের ফর্ম করছে, দেখতে পাচ্ছি 6 মেম্বার রিং। 1 2 3 4 5 6, এটা দেখ 6 মেম্বার রিং আমার ফর্ম করছে, বোঝা গেল? তাহলে এখানেও আমার সেই আগের মনের মতনই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আমার হলো। বুঝতে পারছি ইন্ট্রা কোনটা। আর যদি আমি ওটার প্যারার ভার্সানটার ছবি আঁকি, তাহলে প্যারার ভার্সানটার নামটা আমার আর তো লাগবে না, প্যারার ভার্সানটার ছবি আমার এরকম হবে। তাহলে প্যারার ভার্সানটার ছবি হচ্ছে আমার এরকম, COOH আমি এভাবে খুলে আঁকলাম। তাহলে প্যারার নামটা আমার তো লাগছে না, কোনো কমন নেমও নেই। IUPAC নাম এখন তো আমি করছি না, তাহলে IUPAC নাম লিখছি না। ওটার মধ্যে কোন টাইপের হাইড্রোজেন বন্ড থাকবে? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড থাকবে ওটার মধ্যে। তাহলে এই দুজনের মধ্যে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কার বেশি হবে? প্যারাটারটা হচ্ছে আমার বেশি। ঠিক আছে, রাইট সাইডেরটা বেশি, লেফটের আমার কম। তাহলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কার বেশি হলো? রাইটেরটার বেশি, লেফটেরটার আমার কম। বোঝা গেছে? তাহলে রাইটেরটার হচ্ছে আমার বেশি, লেফটের হচ্ছে আমার কম। পরের স্ট্রাকচারটা আমি আঁকবো একইভাবেই, পরেরটার দিকে তাকা। আমি জাস্ট লেফট স্ট্রাকচারটাকে মডিফাই করে দিচ্ছি। এই মলিকুলটা এখন বল ফেনলের রেসপেক্টে আমি অর্থতে কাকে লাগালাম? এখানে একটা ফাংশনাল গ্রুপ লাগিয়েছি। কোন ফাংশনাল গ্রুপ এটা? অ্যালডিহাইড। CHO মানে হচ্ছে আমার অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, এই যে মলিকুলটা আঁকলাম, এই মলিকুলটার একটা নাম আছে, এটার নাম লেখ। এটা নাকি বলে হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইড। SALICYL তারপরে অ্যালডিহাইড, ALDHYD, স্যালিসাইল অ্যালডিহাইড। স্যালিসাইল অ্যালডিহাইড লিখেছিস? স্যালিসাইল অ্যালডিহাইড। দেখ স্যালিসাইল অ্যালডিহাইড লোকে ভাই এত বড় নাম আর বলে না, এটাকে শর্টে এখন লোকে আরও শর্টে বলে স্যালিসাইল ডিহাইড। শর্টে কি বলে? স্যালিসাইল ডিহাইড। স্যালিসাইল ডিহাইড, SALDEHYD, স্যালিসাইল ডিহাইড। অ্যাকচুয়াল নেম স্যালিসাইল অ্যালডিহাইড। এগুলো প্রত্যেকটা ক্লাস 12 অ্যালকোহল ফেনল ইথারে রিপিট হবে। ঠিক আছে, এইখানেও রিপিট হচ্ছে, এখানে তো হচ্ছে, এই ক্লাস 12 রিপিট হবে। বোঝা গেল? তোকে প্রথমে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট জিজ্ঞেস করবে ক্লাস 11-এ। ওকে চল, তাহলে এই মলিকুলটার প্যারা ভার্সনটার ছবি এঁকে ফেলি একইভাবেই। খাতার মধ্যে দিয়ে আঁকছিস কিন্তু। অর্থনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল লিখেছিলাম, তারপরে স্যালিসাইলিক অ্যাসিড আঁকলাম, ওর প্যারা ভার্সনটা আঁকলাম। এই মুহূর্তে স্যালিসাইল ডিহাইড আঁকলাম, ওর প্যারা ভার্সনটা আঁকলাম। দেখেছিস? একইভাবেই বল কার বেশি কার কম?
ডান দিকেরটা বেশি লেফট সাইডের কম, তাই তো? তাহলে প্যারার বেশি অর্থর কম। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা তুই অর্ডারটাও লিখে রাখছিস। অর্ডারটা আমার কি হচ্ছে তাহলে প্রত্যেকটারই নাম্বারিং করে দিবি, জাস্ট 1 2 করে দিবি, তাহলে 2 > 1 কি মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট। বোঝা গেছে? চল খাতা এবার হেডিং দে, লেখ। একটাই কেস পড়বো, এই কেসটা পুরোপুরি ক্লাস 12 ক্লাস 11 আসবে না, আমি তুই পড়ে রাখছি এখন। কোন চ্যাপ্টার আগে তুই লিখে রাখ, চ্যাপ্টারটা লেখ। লেখ ক্লাস 12 চ্যাপ্টার 1 সলিউশন। ক্লাস 12 চ্যাপ্টার 1 সলিউশন। ক্লাস 12 চ্যাপ্টার 1 সলিউশন। ওকে, লেখ হেডিং দে এক্সেপশনাল হাইড্রোজেন বন্ডিং। এক্সেপশনাল হাইড্রোজেন বন্ডিং including exceptional hydrogen bonding including করতে হবে না, ছাড় বাদ দে, এক্সেপশনাল হাইড্রোজেন বন্ডিং। ওকে, দেখ এক্সেপশনালটা কেটে দে, এই ইনক্লুডিংটা কেটে দে, এক্সেপশনাল হাইড্রোজেন বন্ডিং। চল এদিকে তাকা, দেখ এই মলিকিউলটা একটা নাম আছে, এই মলিকিউলটার নাম আছে, এই মলিকিউলটার নামে আমি পড়ে আসছি। আগে বলি অ্যাঙ্গেলটা কেন এইভাবে আঁকলাম, বুঝতে পারছিস কেন এইভাবে গেছে অ্যাঙ্গেলটা, কেন গেছি? এই কার্বনটার হাইড্রোজেন কি sp3, এই মলিকিউলটা তো সেই মলিকিউলটা যেটা তুই ভাই ছোটবেলায় ভয় পেতিস, ঠিক আছে? এই দেখছি একটা কালো গাড়ি আসলো, তোর মুখে একটা রুমাল দিল, ভাই তোকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। এই মলিকিউলটার নাম কি বল তাহলে? ক্লোরোফর্ম। এক্স্যাক্টলি, ক্লোরোফর্ম। CHLOROFORM, ক্লোরোফর্ম। ফর্মুলা হচ্ছে কি CHCl3, ক্লোরোফর্ম, ঠিক আছে? CHLORO, ক্লোরোফর্ম, FORM, ক্লোরোফর্ম। চল দেখ ভাই, ক্লোরোফর্ম মলিকুলে মধ্যে ধর আমি আরেকটা মলিকুল দিয়েছি, আমার কাছে একটা মিক্সার আছে। ক্লাস 12 গিয়ে সলিউশন চ্যাপ্টারে পড়বো, যখন পড়বো হচ্ছে লিখে রাখতে পারিস, আরও যদি ডিটেলসে লিখতে চাস ডেভিয়েশন ফ্রম আইডিয়াল বিহেভিয়ার, এইসব জায়গায় গিয়ে পড়বো ক্লাস 12 একদম শুরুতেই হবে, ঠিক আছে? সে তুই যেখানেই পড়িস হবেই, কারণ কেমিস্ট্রি তো আর চেঞ্জ হবে না। চল দেখ, এটা হচ্ছে ক্লোরোফর্ম মলিকুল। এর মধ্যে আমি দিলাম হচ্ছে এই মলিকুলটা, দিকে তাকা, এই মলিকুলটা তোর ক্লাস 10 চেনে জানা মলিকুল। এই মলিকুলটার মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে বল দেখি, এটার মধ্যে কোন ফাংশনাল গ্রুপ আছে? কি আছে? কিটোন। এক্স্যাক্টলি, কিটোন। এই মলিকুলটা কিটোন। কিটোন মানে কি বলতে? কিটোন তুই ক্লাস 10 লেভেলে পড়েছিলি, সি ডাবল বন্ডর দুদিকে যদি কার্বন লেগে থাকে ওটা বলে কিটোন। সি ডাবল বন্ডর দুদিকে যদি কার্বন লেগে থাকে ওটা বলে আমার কিটোন। এই মলিকুলটার আইইউপিএসি নেম কেউ বলতে পারবি? ক্লাস 10 লেভেলে এটা কোশ্চেন। যাই হোক, এটা আপাতত লেখ। লেখ আইইউপিএসি নেমটা আপাতত লিখে রাখ, কিভাবে আসলো পরে দেখবো আবার। আইইউপিএসি নেমটা আগে লেখ, আইইউপিএসি এর নাম লেখ। আইইউপিএসি নেম হচ্ছে প্রপান -2-ONE, প্রপান টু ওন, প্রপান টু ওন, আইইউপিএসি নেম, ঠিক আছে? প্রপান টু ওনকে না এরকমও বলা যায় প্রপানোন। কেন পড়বো? অর্গানিকের সময় পড়বো প্রপানোন। প্রপান টু ওনকে প্রপানোনও বলা যায়, PROPANONE, ঠিক আছে? প্রপানোন হয়ে গেছে, লিখেছিস? আচ্ছা, আইইউপিএসি নেম গেলে এবার কমন নেম লেখ। কমন নেম বলে লেখ, কমন নেম বলে লেখ। বাড়ি গিয়ে হাইলাইটে দিয়ে হাইলাইট করে রাখবি কমন নেমগুলো। কমন নেম লেখ। অ্যাসিটোন, ACETONE, অ্যাসিটোন, ACETONE, ঠিক আছে? আমি কিন্তু পরের দিন ধরবো অ্যাসিটোনের স্ট্রাকচার, খাতা এঁকে দেখাবি তখন। ক্লিয়ার? তাহলে অ্যাসিটোনের আইইউপিএসি নেম সব জিজ্ঞেস করবো, প্রপানোন আর প্রপান টু ওন। ক্লিয়ার, বোঝা গেছে? চল দেখ, এইবারে দেখ, এদিকে দেখা। এইবারে ভাই ক্লোরোফর্ম সিস্টেমের মধ্যে আমি এইচ আছে দেখতে পাচ্ছি, খুব ভালো কথা, এইচ আছে, কিন্তু এটা কি এইচ ভাই? দেখ আমাদের ট্র্যাডিশনাল যেভাবে পড়েছিলাম সেই সূত্রে কিন্তু এটা এইচ হচ্ছে না, কারণ এটা কার্বনটা ইলেকট্রোনেগেটিভ নয় বলে, sp3 বলে। কিন্তু এইবার দেখ এখানে ভাই যেহেতু 3খানা ক্লোরিন আছে, ক্লোরিন তো আমার ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিনের মাথায় ডেল্টা মাইনাস ডেভেলপ হবে, কার্বনের মাথায় ডেল্টা প্লাস ডেভেলপ হবে। এই ক্লোরিনের মাথায় আবার ধর ডেল্টা মাইনাস, এই কার্বনের মাথায় আবার ধর ডেল্টা প্লাস, আমি লিখলাম জাস্ট কনসেপচুয়াল ক্লারিটির জন্য 2 ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, সরি। এই ক্লোরিন আবার ইলেকট্রোনেগেটিভ, তাহলে এর মাথায় ডেল্টা মাইনাস, এর মাথায় তাহলে আরেকটা ডেল্টা প্লাস, 3 ডেল্টা প্লাস আমি লিখলাম কনসেপচুয়ালি, ঠিক আছে? দেখ কার্বনের সাথে, কার্বন ইলেকট্রোনেগেটিভ ছিল না, খুব ভালো কথা, কার্বন আমার নর্মাল sp3 টাইপের, সত্যি ইলেকট্রোনেগেটিভ কোনো গল্পই নেই। কিন্তু দেখ কার্বনের সাথে যেহেতু 3খানা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ঢুকে গেছে, ওই 3খানা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তো ভাই কার্বনের থেকে ভালোই ইলেকট্রন টেনে নিয়েছে। তাহলে কার্বনের থেকে যদি ভালো ইলেকট্রন টেনে নেয়, তাহলে কার্বনের মাথায় ভালোই ইলেকট্রন ডেফিসিয়েন্সি ক্রিয়েট করতে পেরেছে। যদি ইলেকট্রন ডেফিসিয়েন্সি ক্রিয়েট করতে পারে, তার মানে কি বলতো, কার্বনের কোম্পানিতে এমন কিছু অ্যাটম ঢুকে গেছিল যারা ভাই কার্বনকে বাধ্য করেছে কার্বনের মাথায় প্লাস চার্জ জানতে। বুঝতেই পারলাম। তাহলে দেখ এইবারে কার্বনটা কি চাইবে বলতো? অবভিয়াসলি কার্বনটা ইলেকট্রন চাইবে। 3খানা ক্লোরিন মিলে কার্বনের অবস্থা এমন করেছে ভাই, কার্বনের মাথায় 3 প্লাস চার্জ ডেভেলপ হয়েছে। তাহলে কার্বনের এবার ইলেকট্রন দরকার, তাহলে কার্বন কার কাছে চাইবে? হাইড্রোজেনের কাছে চাইবে, ভালো মতনই চাইবে, ভালো মতনই চাইবে। তার মানে এখানে অ্যাজ ই কার্বন সিস্টেমটা না ইলেকট্রন নেগেটিভ অ্যাটমের মতন বিহেভ করছে। কেন বিহেভ করছে? 3খানা ক্লোরিন ভাই ওর উপরে এমন
ইলেকট্রন টেনেছে ওর থেকে, যে ভাই ওই কার্বনটা বাধ্য হয়েছে ইলেকট্রোনেগেটিভের মতন বিহেভ করা, কারণ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইলেকট্রন টানে। ক্লোরিন 3খানা ক্লোরিন টেনেছে কার্বনের থেকে, তাহলে কার্বনে তো ভালো মতনই প্লাস চার্জ এসছে, তাহলে কার্বনটা আমার এখানে কিন্তু ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মতন বিহেভ করছে, তার মানে এটা আমার এইচ টাইপের সিস্টেমে কনভার্ট হয়ে গেছে, বুঝতে পেরেছিস? আর ওখানে দেখো ওই অক্সিজেনটার মাথায় কটা লোন পেয়ার থাকবে, কটা লোন পেয়ার থাকবে অক্সিজেনের মাথায়? 2খানা লোন পেয়ার থাকবে এক্স্যাক্টলি, ডাবল বন্ডেড অক্সিজেনের মধ্যে 2খানা লোন পেয়ার। তার মানে দেখ এই যে ভাই পেয়ে গেছি বি, এটা এইচ ওটা বি, এই হচ্ছে আমাদের কারণ একটা হাইড্রোজেন বন্ডিং হবে, বোঝা গেছে? তাহলে এই এর মধ্যে হচ্ছে এটা আমার হাইড্রোজেন বন্ডিং, ক্লিয়ার? এটা এক্সেপশনাল একটা কেস, হাইড্রোজেন বন্ডিং আমাদের মধ্যে আছে, যদিও মডার্ন ওয়ার্ল্ড এটার এক্সেপশনাল নয়, তার কারণ ক্লোরিনও হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করে, সেটাকে আর হাইড্রোজেন বন্ড সেটাকে বলে হ্যালোজেন বন্ড, ওগুলো আমাদের সিলেবাসে নেই, ওগুলো নিয়ে এখনও রিসার্চ হচ্ছে, তাহলে সেগুলো নিয়ে তোর পরীক্ষার কোশ্চেন আসার কোনো প্রশ্নই আসছে না, তো সিলেবাসেই নেই, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ডিংয়ের পার্ট, ক্লিয়ার? চল লাস্ট ক্লাসে দেখ পরে হাইড্রোজেন বন্ডিং শেষ, আবার কোশ্চেন অ্যান্সারে আসবো, তার আগে লাস্ট ক্লাসে দেখ যেখানে পড়েছিলাম ডাইপোল মোমেন্টের ফর্মুলা একটু বার করতো, মিউ ইকুয়ালস টু কিউ ইন্টু কিউ ক্রস ডি, মিউ ইকুয়ালস টু কিউ ক্রস ডি, আচ্ছা ফর্মুলা দেখ মিউ ইকুয়ালস টু কিউ ক্রস ডি যখন আগের দিন পড়ছিলাম ডাইপোল মোমেন্ট, সেখানে দেখ ওই যে কিউটা আমার কি ছিল, সেপারেটেড চার্জ, সেপারেটেড চার্জ ছিল, এবারে ইউজুয়ালি ওই সেপারেটেড চার্জটা সাপোজ HCl মলিকুলের কথা, এইচ এর মাথায় ডেল্টা প্লাস, ক্লোরিনের মাথায় ডেল্টা মাইনাস, আমি ডাইপোল মোমেন্ট বার করতে গেলে মিউ ইকুয়ালস টু কিউ ক্রস ডি করবো এরকম, এদিকে তাকা, কিউটা আমার কি ছিল, চার্জ সেপারেটেড, এবারে এই চার্জটা কি কমপ্লিট প্লাস আর কমপ্লিট মাইনাস হয়? হয় না ভাই, কমপ্লিট প্লাস কমপ্লিট মাইনাস হয় না, এক্স্যাক্টলি কমপ্লিট প্লাস কমপ্লিট মাইনাস হয় না, এটা পার্শিয়াল। এখানে আইইউপিএসির একটা কনভেনশন আছে, কনভেনশনটা হচ্ছে ভাই তুই যখন ক্যালকুলেট করবি না, তোকে এটাকে কমপ্লিট মাইনাস কমপ্লিট প্লাস ধরে করতে হবে, কমপ্লিট মাইনাস মানে কি একটা ইলেকট্রনের চার্জ, সোজা কথা হয়ে গেল। তাহলে যখন আমি যদি ক্যালকুলেশন করি আইইউপিএসির কনভেনশন ওয়াইজ এটা আমি কমপ্লিট চার্জ কনসিডার করে করি, বুঝতে পারলাম? তাহলে মিউয়ের আমার যে ভ্যালুটা আসে না, সেটা আমার কিউটাকে কমপ্লিট ধরে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আসবে, বুঝতেই পারছি। ইন রিয়েলিটি থেকে ওই চার্জটা কি কমপ্লিট হয় না ভাই, রিয়েলিটিতে ওই চার্জটা কিন্তু কমপ্লিট নয়, রিয়েলিটিতে চার্জটা হচ্ছে পার্শিয়াল চার্জ। তাহলে তুই ভাব আমি ক্যালকুলেশন করেছি তো ভাই এটাকে কমপ্লিট মাইনাস কমপ্লিট প্লাস চার্জ ধরে, বুঝতে পারলাম? রিয়েলিটিতে কিন্তু ওটা ভাই কমপ্লিট মাইনাস কমপ্লিট প্লাস হচ্ছে না, ওটা পার্শিয়াল চার্জ হচ্ছে, তাহলে রিয়েলিটির ভ্যালুটা একটু আলাদা হবে, আর ভাই কমপ্লিটের ভ্যালুটা আমার আলাদা হবে স্বাভাবিকভাবেই। আর তুই ভাব আমি যখন এটাকে কমপ্লিট প্লাস মাইনাস ধরলাম না, তখনই এই বন্ডের ক্যারেক্টারটা আয়নিক টাইপের হয়ে গেল, সিম্পল হিসাব, কারণ আয়ন হলেই তো ভাই কমপ্লিট প্লাস আর কমপ্লিট মাইনাস ডেভেলপ করে। তাহলে যখনই আমি এটাকে প্লাস মাইনাস ধরেছিলাম কমপ্লিট প্লাস আর কমপ্লিট মাইনাস, তখনই আমার ওই বন্ডের ক্যারেক্টারটা দেখ আয়নিক হয়ে গেছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তার মানে যখন এই ভ্যালুটা আমার আসে, এটা কি ভ্যালু, এটাকে বলবো মিউ ক্যালকুলেটেড ভ্যালু, ক্যালকুলেটেড আমি ক্যালকুলেশন করে বার করেছি, ক্যালকুলেশন করার সময় আমি কি করেছি আইইউপিএসির কনভেনশন ওয়াইজ এটাকে প্লাস আর ওটাকে মাইনাস করেছিলাম। তাহলে মিউ ক্যালকুলেটেড যে ভ্যালুটা আমি করি সেটার মানে আমার কি বোঝায় বলতো, মিউ ক্যালকুলেটেড মানে হচ্ছে ওটাকে বোঝায় 100% আয়নিক। হ্যাঁ ভাই তাই, যদি মানে 100% আয়নিক হয় তাহলে এই ভাই মাথায় প্লাস আর মাইনাসটা আলাদা আলাদা হবে, বুঝতেই পারছি, ক্লিয়ার বোঝা গেল? এখন রিয়েলিটিতে কত হচ্ছে ভ্যালুটা, রিয়েলিটিতে যে ভ্যালুটা আসে সেটাকে মিউ অবজার্ভ বলবো, যেটা আমি অবজার্ভ করে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, রিয়েলিটিতে আমার তো অবজারভেশন হবে। এখন এই ভ্যালুটা আমি কোথায় পাবো, দেখ মডার্ন অনেক ইনস্ট্রুমেন্ট বেরিয়ে গেছে, একদম মলিকুলার ডাইপোল মোমেন্টের ভ্যালু বলে দেবে, তুই মলিকুলার ডাইপোল মোমেন্টের ভ্যালু বলে দেবে, ঠিক আছে? তাহলে দেখ এই যে ভ্যালুটা আমি পাচ্ছি এটা আমি অবজার্ভ করবো, আর আমি ক্যালকুলেট করে এটা আলাদা বার করেছি। ক্যালকুলেটের সময় আমার কি ছিল ভাই, এটাকে কমপ্লিট প্লাস কমপ্লিট মাইনাস কনসিডার করতাম, কিন্তু রিয়েলিটিতে আমার তাই হবে না, হবে না। তাই এখন প্রশ্ন হচ্ছে মিউ অবজার্ভটা তাহলে আমি কীভাবে বার করছি, এটা ইনস্ট্রুমেন্ট দিয়ে বার করবো, আমাদের মিউ অবজার্ভের ক্যালকুলেশন আমাদের নেই, এতদিন বোঝা গেছে, বুঝতে পেরেছি? তাহলে এবার তুই ভাব মিউ ক্যালকুলেটর হলে 100% আয়নিক হতো, তাহলে মিউ অবজার্ভ হলে কত পার্সেন্ট আয়নিক হবে, এটাই আমি তুই বার করছি। তার মানে আমি যখন কী বার করবো বলতে, আমি যখন বার করছি হচ্ছে এই জিনিসটা, যে এই ভাই কোভ্যালেন্ট বন্ডটার মধ্যে কত পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার ডেভেলপ করেছে, কোভ্যালেন্ট বন্ডটার মধ্যে কত পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার ডেভেলপ করেছে। দেখ এত হলে হতো 100%, অত হলে কত হবে, সিম্পল ইন্টারডি মেথড, বুঝতে পারছিস? তাহলে এত হলে 100% হতো, মিউ অবজার্ভ হলে কত হবে, তাহলে কি হচ্ছে বলতো, মিউ অবজার্ভড বাই মিউ ক্যালকুলেটেড ইন্টু 100 হবে না ফর্মুলাটা? হ্যাঁ ভাই তাই হবে। মিউ ক্যালকুলেটর হলে হতো 100%, এক হলে হতো ইউনিটারি মেথড, এক হলে হতো 100 বাই মিউ ক্যালকুলেটেড, তাহলে মিউ অবজার্ভ হলে কত হবে, মিউ অবজার্ভ বাই মিউ ক্যালকুলেটেড ইন্টু 100, সিম্পল হিসাব, বোঝা গেছে? এই জিনিসটা আমি কি পাচ্ছি, এটা পাচ্ছি হচ্ছে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইন কোভ্যালেন্ট বন্ড, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইন কোভ্যালেন্ট বন্ড, এটাকে তুই বক্স করে রাখতে পারিস, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার
ইন কোভ্যালেন্ট বন্ড, এটাকে তুই বক্স করে রাখতে পারিস, ঠিক আছে? এটা হ্যাশট্যাগ দিয়ে নতুন করে একটা জিনিস লিখলাম এখন, ঠিক আছে? পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইন কোভ্যালেন্ট বন্ড ইকুয়ালস টু, তাহলে আমার কি হলো, বক্স করে রাখছি মিউ অবজার্ভ বাই মিউ ক্যালকুলেটেড ইন্টু 100, বক্স করে রাখলাম। পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইন কোভ্যালেন্ট বন্ড ইকুয়ালস টু কি হচ্ছে, মিউ অবজার্ভ বাই মিউ ক্যালকুলেটেড ইন্টু 100। ক্লিয়ার? এত বোঝা গেছে? তাহলে আমার কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কত পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার ডেভেলপ করলো, তো মিউ ক্যালকুলেটর হলে 100 হতো, মিউ অবজার্ভ হলে কত আসে? আমি সিম্পল ইউনিটারি মেথডই করেছি ফর্মুলাটা, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম স্কুলে জানো, কোনো কোনো স্কুলে দিতে পারে চাইলে। এটা অ্যাকচুয়ালি যেই বা এটা এখান থেকে অঙ্ক আসে, এটাকে বক্স করে রাখলাম, ঠিক আছে? চল এবার পিডিএফটা বার কর, স্কুলের কোশ্চেনের পিডিএফটা বার কর। যার কাছে ফোন নেই একটু পাশের জনকে রিকোয়েস্ট কর ফোনটা দেখানোর জন্য। নেক্সট ফ্রাইডের হোমওয়ার্ক কি? এই পিডিএফের এই চ্যাপ্টারটার কোশ্চেন, আর অর্গানিক আমরা স্টার্ট করবো, ঠিক আছে? চল বার করেছিস পিডিএফ? আচ্ছা না, পেজ নাম্বার 5, পেজ নাম্বার 5-এ কোশ্চেন নাম্বার উপরের দিক থেকে 31-এর 1, পেজ নাম্বার 5 কোশ্চেন নাম্বার 31-এর 1 পাওয়া গেছে খুঁজে? বয়েলিং পয়েন্ট অফ প্যারানাইট্রোফেনল ইজ মোর দ্যান অর্থোনাইট্রোফেনল, হোয়াই? ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিং পরের দিন পড়ে আসবি, এর উপর বেস করে আর কিছু কোশ্চেন আনসার করবো। তাহলে পারছি করতে এটা। রেজোনেটিং স্ট্রাকচারগুলো অর্গানিক পড়ার পরে পেরে যাবো। রেজোনেন্স যেহেতু অর্গানিকেরও পার্ট, আমরা ওকে অর্গানিকটা পড়বো, তারপরে রেজোনেটিং স্ট্রাকচার করবো। আচ্ছা, তারপরে কোশ্চেন পেজ নাম্বার 5-এরই কোশ্চেন নাম্বার, এই অ্যানিমেশন তো 1 জুলাই লেখা আছে, তার ঠিক উপরের কোশ্চেনটা। অ্যানিমেশন তো 1 জুলাই লেখা আছে, তার ঠিক উপরের কোশ্চেনটা, হোয়াই H2O ইজ লিকুইড অ্যান্ড H2O ইজ আ গ্যাস অ্যাট রুম টেম্পারেচার। এটা রিজন আমি তোকে এখনই বলে দিচ্ছি, পাঠিয়ে দেবো আজকে। তার কারণ হচ্ছে H2O, আমি আজকে দেখলাম ভাই H2O এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং ছিল, H2S এ কোনো হাইড্রোজেন বন্ডিং হবে না, হবে না। H2S এর সাথে আরেকটা H2S এর কোনো হাইড্রোজেন বন্ডিং হবেই না, কারণ এখানে আমার ভাই ওটা AHB কে ফলোই করবে না, বুঝতে পারছিস? তাহলে H2O তে যেহেতু আমার হাইড্রোজেন বন্ডিং ছিল, তাহলে এই আমার স্বাভাবিকভাবেই বয়েলিং পয়েন্ট বেশি হবে, ওই জন্য দেখো লিকুইড নর্মাল রুম টেম্পারেচারে। আর H2S এ যেহেতু আমার কোনো হাইড্রোজেন বন্ডিং নেই, ওর বয়েলিং পয়েন্ট কম, ওই জন্য H2S হচ্ছে আমার গ্যাস। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? তাহলে চল অ্যান্সার আমি বুঝতে পেরেছি, আমি অ্যান্সার তোকে পাঠিয়ে দেবো এত আজকে, বুঝতে পেরেছিস? চল পরের কোশ্চেন। নেক্সট হচ্ছে সেন্ট্রাল মডার্নে একমাত্র এই ধরনের কোশ্চেন আছে, দেখ পেজ নাম্বার 7, একটা স্মাইলি দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? একটা কোশ্চেন স্মাইলি পাবি, এক্সপ্লেন হাইড্রোজেন বন্ডিং। এটা একমাত্র এই একটা স্কুলে আসা পসিবল এই ধরনের কোশ্চেন। দেখ চল 5 নাম্বার কোশ্চেন, সব কোনো বোর্ডের রুল ফলো করে না। নেক্সট চলে যাচ্ছি। তারপরে পেজ নাম্বার 11,
পেজ নাম্বার 11-এ একদম উপরের দিক থেকে দেখ অরের 2-এর এর কোশ্চেনটা, অরের 2-এর এর কোশ্চেনটা দেখা যাচ্ছে। কোশ্চেন খুব কষ্ট করে বুঝতে হচ্ছে। দেখ তোরা আমাকে যেভাবে কোশ্চেন পাঠায় আমি সেভাবে আপলোড করবো, আমি আর কি করবো। কোশ্চেনটা হচ্ছে ইথানল হ্যাজ হাইয়ার বয়েলিং পয়েন্ট দ্যান ডাই ইথাইল ইথার। ইথানল হ্যাজ হাইয়ার বয়েলিং পয়েন্ট দ্যান ডাই ইথাইল ইথার। তার মানে কি হচ্ছে বলতে ইথানল, আজকে আমি দেখলাম ভাই মিথানল দেখেছিলাম, তো মিথানলের সাথে ওয়াটারের হাইড্রোজেন বন্ডিং ছিল, তো ভাই মিথানলের সাথে মিথানলেও হবে, বাড়ি গিয়ে ছবি নিজে বানিয়ে আঁকতে পারি। একটা মিথানলের সাথে আরেকটা মিথানলের হাইড্রোজেন বন্ডিং হবে, কীভাবে হবে? তো ভাই হোমো নিউক্লিয়ার যেটা করছিলাম, হোমো মলিকুলার যেটা করছিলাম, একটা মিথানলের সাথে একটা মিথানলের হাইড্রোজেন বন্ডিং হবে। সিমিলার হতে ভাই একটা ইথানলের সাথে একটা ইথানলের হাইড্রোজেন বন্ডিং হবে। কিন্তু ডাই ইথাইল ইথার, দেখ আগের দিনে ছবি আঁকা আছে ডাই মিথাইল ইথার, পাতা মার্কট আগের দিনে দেখ ডাই মিথাইল ইথার, অক্সিজেনের দিকে দুখানা মিথাইল আঁকা ছিল। তো ডাই ইথাইল ইথারটা কীরকম হবে বলতো? অক্সিজেনের ওদিকেও CH2CH3, এদিকেও CH2CH3, কারণ ইথাইল গ্রুপের ফর্মুলা হচ্ছে আমার কি হয়, ক্লাস 10 লেভেলে পড়েছিলাম, CH2CH3 হচ্ছে আমার ইথাইল গ্রুপের ফর্মুলা, ঠিক আছে? তো ডাই ইথাইল ইথারে আমার কি হবে, ওখানে স্বাভাবিকভাবে ওখানে হাইড্রোজেন বন্ডিং হবে না। কেন হবে না? ডাই মিথাইল ইথারের ছবি বার কর, তাহলেই তুই বুঝতে পারবি। ডাই মিথাইল ইথার বেরিয়েছে খাতার মধ্যে, ডাই মিথাইল ইথার, অক্সিজেনের এদিকে CH2 ওদিকেও CH3, ওখানে আমার হাইড্রোজেন বন্ডিং হবে না। কেন বলতো? কারণ দেখ অক্সিজেনের সাথে হাইড্রোজেনই লেগে নেই। তাহলে ভাই একটা ডাই মিথাইল ইথার আরেকটা ডাই মিথাইল ইথারের সাথে হাইড্রোজেন বন্ডিং বানাতে পারবে না। সিমিলারলি একটা ডাই ইথাইল ইথার, মানে ওই মিথাইলের জায়গায় যদি CH2CH3 থাকতো, তাহলে ওটা হয়তো ডাই ইথাইল ইথার, ওদিকেও ইথাইল এদিকেও ইথাইল, হয়ে যেত ডাই ইথাইল ইথার। সেও দেখ আমার আরেকটা ডাই ইথাইল ইথারের সাথে বানাতে পারতো না হাইড্রোজেন বন্ডিং, বুঝতে পেরেছিস? তাহলে ইথার হাইড্রোজেন বন্ডিং বানাতে পারে না, কিন্তু অ্যালকোহল বানাতে পারে। ওই জন্য আমার কী হবে বলতে, অ্যালকোহলের বয়েলিং পয়েন্ট বেশি হবে। কোশ্চেনটা আমার তাই আছে ভাই, অ্যালকোহল হ্যাজ হাইয়ার বয়েলিং পয়েন্ট দেন ডাই ইথাইল ইথার। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে যখনই দেখবি এরকম বয়েলিং পয়েন্টের কোশ্চেন বুঝতে পারবি ওটা হাইড্রোজেন বন্ডিংয়ের গল্প আছে। ওকে, চলো আজকে এত অবধি, দেখা হচ্ছে ফ্রাইডে থেকে আলাদা খাতা নিয়ে আসবি, অর্গ্যানিক কেমিস্ট্রির জন্য আলাদা খাতা আমরা ইউজ করবো, ঠিক আছে? গ্রুপে বলেও দেবো। চল বাই।